আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের সেট 1, যেটা আমাদের পাতা নম্বর হচ্ছে 18 পাতা থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, মাধ্যমিক 2026-এর জন্য এবিটিএ টেস্ট পেপারের আমরা প্রথম সেট 1 দাগের গুলো শুরু করছি। ঠিক আছে, পাতা নম্বর হচ্ছে 18। আচ্ছা, প্রথমটা কি বলেছে দেখো, বলেছে যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার শতকরা কত হবে বলেছে। 5%, 10%, তারপর 15% না 20%, ভালো করে বুঝে নাও। বলছে যদি কোনো মূলধন 10 বছরে সুদ মূলে দ্বিগুণ হয়, ঠিক আছে, তাহলে কি বলেছে, এক দাগের অঙ্কটা আমরা এখান থেকে শুরু করি। 1 বলে দিয়েছে, তাহলে আমরা আসল যদি ধরে নিই, আসল যদি পি টাকা ধরে নিই, ঠিক আছে, তাহলে সুদ আসল কত হবে, তাহলে সুদ আসল দ্বিগুণ হবে বলেছে। সুদ আসল দ্বিগুণ যদি হয় তাহলে 2p টাকা। তাহলে এখান থেকে যদি আমরা সুদ বার করি শুধু আয়ের মানটা, তাহলে 2p - p সমান কি হবে, শুধু p টাকা আমরা সুদ পেলাম। তাহলে আমরা ফর্মুলা কি জানি, i = PRT/100। আয়ের মান আমরা p পেয়েছি, আসলও p আছে, আর এর মান আমাদের বার করতে হবে, আর সময়টা বলে দিয়েছে 10 বছর, তাহলে 10 বাই কত হয়ে যাবে, 100। উভয় পক্ষে p 0 কেটে গেল, তাহলে r = কত হয়ে যাচ্ছে, 10% হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার নম্বর কত, বি দাগের অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 দাগের অ্যান্সারটা হয়ে গেল। আমরা কি করলাম, তারপরটা কি বলেছে দেখো, বলে দিয়েছে কি ax² + bx + c = যদি 0 হয়, a not equal to 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় যদি সমান হয় তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা, সি এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে সি এর মান কোনটা হবে, কি বলেছে আমরা আগে সমীকরণটা টুকে নিই। এখানে বলে দিয়েছে 2 দাগেরটা ax² + bx + c = 0 দেওয়া আছে। বলছে সমীকরণ বীজদ্বয় সমান, যদি সমীকরণ বীজদ্বয় সমান হয় তাহলে নিরূপক সমান কি হবে, 0 হবে। নিরূপক মানে কি, b² - 4ac = কি হবে, 0। এখান থেকে আমাকে কি c এর মানটা বার করতে হবে। কিভাবে মান বার করব, দেখো b² সমান কি আসবে, এটা মাইনাস আছে উপরে গেলে +4ac হয়ে যাবে। শুধু c এর মান যদি বার করি আমি, তাহলে কি আসবে, b²/4a = c। তাহলে এটা অপশন কি ঘুরিয়ে আমরা লিখতে পারবো, c = b²/4a। ঠিক আছে, এটা অপশন নাম্বার হচ্ছে আমাদের c = b²/4a, মানে ডি দাগের অপশনটা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অপশন ডি দাগের অ্যান্সার আমরা লিখে দিচ্ছি এখানে, ডি দাগের অ্যান্সার। তারপর 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার তির্যক উচ্চতা শঙ্কু, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমির ব্যাস 16 সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে করব, এখানে বলে দিয়েছে ব্যাস বলেছে কিন্তু ব্যাসার্ধ বলেনি। ব্যাস বলে দিয়েছে 16, তাহলে 16 সেমি যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 16/2, তাহলে কত হয়ে যাবে, 8 সেমি। আর কি বলেছে, তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা সমান আমরা কি জানি, এল সমান। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr/l। তাহলে পাই এর জায়গাতে পাই বসে গেল, আর এর মান 8 আর এল বসে গেল, তাহলে কত হচ্ছে, এল এর মান কত বলে দিয়েছে, 25 বলে দিয়েছে, 15। তাহলে এল হচ্ছে 15, তাহলে 8 × 15 কত হয়ে যাচ্ছে, 120 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে 120 পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দাগে কত নম্বর অ্যান্সার আছে, 120, সি দাগে অ্যান্সার। ঠিক আছে, সি দাগের অ্যান্সারটা রাইট অ্যান্সার হবে। তাহলে 3 দাগেরটা হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে 2 cos 3θ = 1 হলে থিটার মান কত হবে, 2 cos 3θ = 1 হলে। আচ্ছা, হ্যাঁ লিখে দিই, 2 cos 3θ = 1 যদি হয়, তাহলে এখান থেকে আমরা মান কিভাবে বার করবো, বা
cos 3 থিটা ইকুয়াল টু 1টা এখানে এসে 1/2 হয়ে যাবে, তাহলে বা cos 3 থিটা cos কার মান হাফ হচ্ছে, তাহলে cos 60 ডিগ্রির মান কত হচ্ছে, হাফ হচ্ছে। তাহলে 3 থিটা উভয় পক্ষে cos সরিয়ে নিয়েছে, 3 থিটা ইকুয়াল টু 60, থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 60/3 সমান কত হয়ে যাবে 20 ডিগ্রি। তাহলে থিটার মান কত হয়েছে 20 ডিগ্রি, অপশন সি। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর 5 দাগের অঙ্কটা কি বলেছে, 5 দাগের অঙ্কটা বলেছে দেখো, 5 দাগে বলেছে ও কেন্দ্রে একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। যদি ও বি ইকুয়াল টু 5 সেমি এবং ও এ ইকুয়াল টু 13 সেমি হয়, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো আমি আগে চিত্রটা অঙ্কন করি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখে নাও, এরকম একটা ও কেন্দ্রে একটা বৃত্ত আসে, ঠিক আছে, ও কেন্দ্রে একটা বৃত্ত, এখান থেকে বলে দিয়েছে এ বি, এখান থেকে বলে দিয়েছে একটা স্পর্শক, ঠিক আছে, এ থেকে ও বৃত্ত থেকে এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এখান থেকে যদি আমি এটা ও ধরি, এটা এ ধরি, আর এখান থেকে একটা স্পর্শক এসছে এরকম করে অ্যাটাচ করেছে, এখান থেকে এটা যদি করি তাহলে এটা বলেছে বি। তাহলে এখানে বলেছে এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে ত্রিভুজ যদি তৈরি হয় তাহলে আমাদের মান চেয়েছে এ বি, এই যে এটা স্পর্শকটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। কিভাবে নির্ণয় করব, তার আগে একটু দেখে নাও, এখানে একটা মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, মান দেওয়া আছে ও বি সমান, এই যে এটুকুর মান দেওয়া আছে কত 5 সেমি দেওয়া আছে, আর একটা কি ও এ সমান 13 সেমি, এটুকু দেওয়া আছে, আমাকে এটা মান বার করতে হবে। তো এটা ত্রিভুজটা কি ধরনের, দেখো এটা একটা অর্ধবৃত্ত, তার জন্য এটা কত হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এটা যদি লম্ব ধরে এটা যদি ভূমি ধরে তাহলে এটা কি হচ্ছে অতিভুজ হচ্ছে। তাহলে আচ্ছা, এটা যদি লম্ব এটা ভূমি ধরে তাহলে এটা অতিভুজ। তাহলে কিভাবে করব, লম্ব ভূমি, তার লম্ব কি ও বি স্কোয়ার প্লাস ভূমি এ বি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কি হবে এ ও এর স্কোয়ার। তাহলে এখানে এ বি স্কোয়ারের মান বার করবো, তাহলে ও এর মান কত বলেছে 13, তাহলে 13 এর স্কোয়ার, এটা প্লাস আছে এপারে এসে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে ও বি এর মান কত 5 এর স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান কত হবে 13, 169 হচ্ছে, আর -25, তাহলে বা দিয়ে এ বি সমান কত হয়ে যাবে √144, তাহলে কত হয়ে যাচ্ছে 12 দাগে 12 নম্বর অ্যান্সার হচ্ছে। তাহলে 12 সেমি, অপশন এ নম্বরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিভাবে বার করলাম ভালো করে দেখে নাও, এটা হচ্ছে চিত্র। তাহলে এরকম যদি চিত্র হয় তাহলে অর্ধবৃত্তের সমান আমরা জানি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে ওটা ত্রিভুজটা কি হবে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা বা এটা ভূমি লম্ব ভূমি ধরি তাহলে এটা লম্ব হবে, বা এটা লম্ব ধরে এটা ভূমি হবে। এটার মান যদি আমি বার করতে চাই তাহলে কি হবে, এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু এই যে অতিভুজ ও এ স্কয়ারটা, তো এখান থেকে ওটা মানে মানটা বার করতে পারলাম। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে এখানে 6 দাগেরটা বলেছে এখানে কয়েকটা, যদি 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পাবে কত। এখানে অপশন বলেছে 2, 1.5, 1 আর 0.5। তাহলে কিভাবে বার করব, দেখো এখানে আমাদের মান দেওয়া আছে, কি কি দেওয়া আছে 30 দেওয়া আছে, 30, 34, আর একটা কি 35, আর একটা 36, 37, 38, 39। আমরা মধ্যমা কিভাবে শর্টকাটে 1 মার্কের জন্য বার করি, তাহলে প্রথম আর শেষটা কেটে যাবে, তারপরেরটা তার আগেরটা, তারপরেরটা তাহলে মাঝখানে কি থাকছে, এটা হচ্ছে মধ্যমা। আমরা এভাবে আমরা মধ্যমা পাচ্ছি কত 36 মধ্যমা পাচ্ছি। ঠিক আছে, এবার বলেছে এখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই 35 টাকা বাদ দিয়ে দিই তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে কত। তাহলে 35 বাদ দিচ্ছি, আবার লিখছি 30, 34, 35 বাদ 36, 37, 38, 39। এক্ষেত্রে কি হবে 1 2 3 4 5 6 7, 1 2 3, এক্ষেত্রে কি হবে এটা 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 কাটবে, মাঝখানে যে দুটো থাকবে ওটাকে যোগ করে বাইরে 2 দিয়ে ডিভাইডেড করতে হবে। 36 যোগ কত 37/2, তাহলে কত হয়ে যাবে দেখো, এটাকে যদি আমি যোগ করে নিই তাহলে এরকম আসছে 6 3
ছ ছ 12 হাতলে 1 3 6 7 হয়ে যাচ্ছে, 7/2 মানে কত হয়ে যাচ্ছে 36/2 হয়ে যাচ্ছে, 36/2, এই 36/5 হয়ে যাচ্ছে, 36/5। আমাদের আগে ছিল কত 36 ছিল, এখন 36/5 হচ্ছে, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে মধ্যমা 36.5 মাইনাস 36 করে দেবো ইকুয়াল টু 0.5, অ্যান্সার হচ্ছে 0.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত নম্বর? ডি নম্বর অপশনটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক দাগেরটি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, দুই দাগের গুলো কি বলেছে? দুইয়ের সত্য মিথ্যা কি বলেছে দেখে নাও। বলেছে 2p টাকা t/2 বছরে বার্ষিক 2r/3% সরল সুদের হারে সবৃদ্ধি মূল কত হবে? আচ্ছা, 2p টাকা, তাহলে আসল, এটা আসল প্লাস এটা কি হবে সবৃদ্ধি মূল, মানে কি সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ। তাহলে আসল তো দেওয়া আছে, তাহলে সুদটা আমাদের বার করতে হবে। কিভাবে বার করব? i ইকুয়াল টু, তাহলে কি হবে পি আর টি বাই কত হয়ে যাবে 100। তাহলে পি এর মান কত 2p হবে, পি এর মান আমাদের কত দেওয়া আছে 2p দেওয়া আছে, 2p ইন্টু আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 2r/3, 2r/3 ইন্টু কত দেওয়া আছে সময়টা t/2 দেওয়া আছে, t/2 বছরে বাই কত হয়ে যাবে 100। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে 2 আর 2 কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে কি থাকছে দেখো, এটা একবারে নিচে চলে আসবে, তাহলে নিচে আসলে কত হয়ে যাচ্ছে, নিচে যদি আসে তাহলে আরেকবার যদি কাটাকাটি করি তাহলে দেখো 2 1 2, এখানে কত হয়ে যাবে 50 হয়ে যাবে। তাহলে কি থাকছে দেখো উপরে পি আর টি আর নিচে 3 আর এখানে 50, তাহলে কত হয়ে যাচ্ছে 150 হয়ে যাচ্ছে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারের পাশে কি লিখব, পি আর টি 2p প্লাস পি আর টি বাই 150, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। তারপরে দুই দাগেরটা কি বলেছে, দুই দাগেরটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে সমীকরণটি কত হবে? আচ্ছা, দুটি বীজ যদি দেওয়া থাকে, 1 2 হতে পারে, 4টা হতে পারে, বা 1 3 হতে পারে, 1 5 হতে পারে, যে কোনো বীজ যদি দেওয়া থাকে আর ওখান থেকে যদি আমাদের বলে সমীকরণ তৈরি করো, তাহলে একটা ফর্মুলা আছে কি x² মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এই যে আলফা আর বিটাটা হচ্ছে দুটো বীজ, একটা বীজ দুটো বীজ, তাহলে এখানে দুটো বীজের মানই কত বলেছে 1 বলেছে, তাহলে x² মাইনাস, তাহলে আলফার মানও 1, বিটার মানও কি হবে 1 হবে, ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 1। তাহলে কি হচ্ছে x², এখানে 1 আর 1 কত 2, তাহলে মাইনাস কি হবে মাইনাস 2x প্লাস 1 1 1, তাহলে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সমীকরণটা কি হচ্ছে x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে মেথড। আমাদের যে কোনো দুটো যদি বীজ দেওয়া থাকে তাহলে এখান থেকে সমীকরণ তৈরি করার ফর্মুলা কি x² মাইনাস আলফা প্লাস বিটা, আলফা আর বিটা হচ্ছে দুটো বীজ, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা দুই দাগের অ্যান্সার। তিন দাগের কি বলেছে, তিন দাগের এখানে বলেছে দেখো, তিন দাগেরটা বলেছে cos² থিটা মাইনাস sin² থিটা ইকুয়াল টু p/2 হলে cos² থিটা মাইনাস sin² থিটা এর মান কত হবে? এটা সহজ অঙ্ক। দেখো কিভাবে, এখানে দেওয়া আছে cos⁴ থিটা, তাই তো, মাইনাস sin⁴ থিটা, এটা মান, আচ্ছা এটার মান আমাদের কাছে চেয়েছে। কিভাবে বার করব? এটাকে আমরা স্কোয়ার আকারে লিখে নিচ্ছি, cos² থিটা তার স্কোয়ার মাইনাস sin² থিটা তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি a প্লাস b মাইনাস b, তাহলে a প্লাস b মানে কি cos² থিটা প্লাস sin² থিটা, আর একবার কি হবে cos² থিটা মাইনাস sin² থিটা। তাহলে এখানে কিসের মান দেওয়া আছে বলো তো? আমাদের এখানে দেওয়া আছে cos² থিটা মাইনাস sin² থিটা, মাইনাসের মানটা দেওয়া আছে, আর এখানে আমরা এটা সমান জানি কি cos² থিটা প্লাস sin² থিটা মানে কি 1, মাঝখানে ইনটু আর ওটা মান দেওয়া আছে p/2, তাহলে p/2 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে অ্যান্সার কত হবে p/2 ই হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তিন দাগেরটা। আশা করছি বুঝতে পেরেছো। চলো চার দাগেরটা কি বলেছে,
সেখানে বলেছে 4 দাগেরটা একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে। এর আগে আমরা করেছি সেট টেস্ট পেপারগুলোতে, এই রায় মার্টিন টেস্ট পেপারে এরকম একটা যদি বৃত্ত হয়, ওর মাঝখান দিয়ে যদি স্পর্শক টানা হয়, তাহলে এটা কি মাঝখান দিয়ে স্পর্শক টানা হবে না? তাহলে অন্তস্থ বিন্দু দিয়ে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কটা হবে অন্তস্থ বিন্দু দিয়ে। তাহলে যদি বাইরে বহিস্থ দিয়ে হতো তাহলে স্পর্শক অঙ্কন করা যেত, কিন্তু ভিতর দিয়ে তো অঙ্কন করা যাবে না, তাহলে অ্যান্সারটা কি হবে 0 হবে। সংখ্যা কত হবে 0, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর 5 জায়গাটা কি বলেছে, 5 জায়গাটা বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। আর বলে দিই, বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, অঙ্কটা করি এখানে। তাহলে আমরা যদি এভাবে লিখি, দুটি গোলকের ধরে নেব, আমাদের ধরতে হবে কি, ধরি গোলক দুটির ব্যাসার্ধ, গোলক দুটির ব্যাসার্ধ কত, একটা R1 আর একটা কি ধরে নেব R2 ধরে নেব। তাহলে যেহেতু অনুপাত আমাদের বলে দিয়েছে 1:27, তাহলে আমরা এভাবে লিখে নিই। তাহলে প্রথম গোলকটা R1 ধরে নিলাম, দ্বিতীয়টা R2। তাহলে এদের আয়তনের অনুপাতের ফর্মুলা, যেটা তোমাদের অনুপাত আকারে দেওয়া থাকবে সেটা ফর্মুলা ইউজ করবো। তাহলে কি আয়তন দেওয়া আছে, আয়তনের ফর্মুলা কি গোলকের 4/3 পাই R3, তাহলে R1 কিউব, আর একটা নিচে কি হবে 4/3 R2 কিউব হবে। তাহলে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা অনুপাত দেওয়া আছে কত 1/27, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে দেখো 4/3 পাই কেটে গেল, তাহলে R1/R2 তার কি করে দেবো কিউব করে দেবো, যেহেতু উভয় পক্ষে কিউব আছে, তাহলে 1 কি হয়ে যাবে 27 হয়ে যাবে তার কিউব। তাহলে উভয় এখানে ব্যাসার্ধের আমাদের যেহেতু কি বার করব R1/R2 যদি বার করতে যাই, তাহলে এখানে R1/R2 এই দুটোর যদি মান বার করি, তাহলে 1 আর 1 কিউব মানে করলে কত একই হবে। আর এখানে যদি এটাকে ভেঙে নিই, তাহলে কি আকারে, এখানে কিউব হলে 3 হবে, সরি, তাহলে এখানে কি হবে 1/3, এটা মান আমরা পেলাম। ঠিক আছে, এটা মান পেলাম আমরা। এখানে একবার ক্রস করে কেটে দিচ্ছি, 1/3 তার কিউব আকার লিখলে 27কে 3 লিখতে হবে। তাহলে এখানে R1/R2 এর মান পেলাম 1/3 পেয়ে গেলাম। এবার আমাদের কি চেয়েছে, বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল সমান কত হয়ে যাবে 4 পাই R²। তাহলে R1 একটা হবে, আর একটা কি হবে 4 পাই R2 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 পাই কেটে গেল, তাহলে কত হচ্ছে R1/R2। যদি আমরা এভাবে লিখতে যাই তাহলে কি হবে বলতো, এটাকে যদি আমরা ডিভাইডেড দিয়ে লিখি তবুও হবে। তাহলে R1 এর মান কত হচ্ছে 1, আর তাহলে 1, আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে লিখতাম কি 4 পাই R1² বাই 4 পাই R2 তার হোল স্কোয়ার, তাহলে 4 পাই কেটে গেল, তাহলে R1/R2 তার কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা R1/R2 কি হবে 1/3 তার স্কোয়ার হবে, তাহলে 1 এর স্কোয়ার মানে 1 আর 3 এর স্কোয়ার মানে 9। তাহলে এখানে যদি অনুপাত আকারে লিখতাম 1:, কত হয়ে যাবে 9 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করলেও হবে, এইভাবে করলে সবচেয়ে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে ওটা। ঠিক আছে, 5 জায়গা হয়ে গেল। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে কি গড়, মধ্যমা ও সংখ্যাগুরুমান হলো ড্যাশ প্রবণতার মাপক। এর আগে করেছে এটা কেন্দ্রীয় প্রবণতার মাপক। কেন্দ্রীয়, গড়, মধ্যমা ও সংখ্যাগুরুমান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, তাহলে আমাদের 3 দাগের অ্যান্সারটি 2 দাগের অ্যান্সার হলো। তাহলে 3 দাগের অ্যান্সারটি করব। 3 দাগে কি আছে, সত্য মিথ্যা আছে। তাহলে 3 দাগের গুলো কি বলেছে, 3-এর 1 দাগেরটা দেখো, 3-এর 1 দাগেরটা বলেছে
একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন 1200 টাকা আর এবং লভ্যাংশ বলেছে 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা। এটা কি ঠিক? আচ্ছা, তার আগে আমরা জেনে রাখি কি আমরা জানি কি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা কি হবে, সব সময় সমান হবে, তাই তো? তাহলে আমরা দেখে নেব দুজনের মূলধনের অনুপাত একবার বার করবো, একবার লভ্যাংশ অনুপাত বার করবো। যদি অনুপাত দুটি সমান হয় তাহলে আমরা ঠিক আছে। তাহলে কিভাবে করব? এ ও বি এর মূলধন আগে বার করে নিচ্ছি। এ ও বি এর মূলধন কত হবে? এ এর মূলধন বলা আছে এখানে কত, 1200 দেওয়া আছে, আর বি এর মূলধন বলে দিয়েছে 800। তাহলে উভয় পক্ষে 0 0, 4 দিয়ে 3 4 12, 4 2 8, তাহলে কত হচ্ছে 3:2। এটা পেলাম। এবার বি দুটোর লভ্যাংশ বার করছি। এ ও বি এর লভ্যাংশ কত হবে? এখানে বলে দেওয়া আছে কত, 180 টাকা একটা বলে দিয়েছে, আর একটা কত 120 টাকা। আচ্ছা, মোট 100 এর বলে দিয়েছে কত 180 টাকা, আর বি এর বলেনি, বলেছে মোট লাভ হচ্ছে 300 টাকা। তাহলে বাকিটা 180 থেকে বাকিটাই হয়ে যাবে ওর লাভ। তাহলে বি এর কত হবে? 300 যেহেতু বলেছে, 300 থেকে 180 মাইনাস করে দেবো, কত হবে 180 অনুপাত 120, 0 0, তাহলে কত হয়ে যাবে 6 3 6 18, 6 2 12, তাহলে 3:2 কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তো দেখো এখানে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা কি হচ্ছে, সমান হচ্ছে, তার জন্য এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, তাহলে এক দাগেরটা কি হয়ে গেল, সত্য হয়ে গেল, এক দাগেরটা সত্য হলো। আচ্ছা, দুই দাগেরটা কি বলেছে? দুই দাগেরটা বলে দিয়েছে যদি আলফা এ ভ্যারিসাস বি এবং বি ভ্যারিসাস সি হয় তবে আলফা প্লাস বিটা ভ্যারিসাস কি বলেছে, এ প্লাস বি ভ্যারিসাস সি হবে। দেখো এ ভ্যারিসাস বি আর বি ভ্যারিসাস সি যদি হয় তাহলে এ প্লাস বি ভ্যারিসাস সমান কি হয়ে যাবে, সি হয়ে যাবে। কিভাবে হবে আগে প্রমাণ করতে, বার করি অঙ্কটা। কি বলেছে, এ ভ্যারিসাস বি বলেছে, আর একটা বি ভ্যারিসাস কি বলেছে, সি বলেছে। এখানে দুটোর মান বার করব। কিভাবে? এ এর মান যদি আমি বার করি তাহলে ভ্যারিসাসকে তুলে একটা ধ্রুবক নিতে হবে, k1 যে ধরে নিচ্ছি ইকুয়াল টু বি। এখানে বি ভ্যারিসাস কে তুলে k2 ধরে নিচ্ছি, এখানে সি ধরে নিচ্ছি। এখানে একটা আর মান বসবে, দেখো k1 বি এর মানটা কিন্তু আমরা এখানে পেয়েছি, কত হবে k2 সি হবে। এবার আমাদের যেহেতু মান বার করতে বলেছে কত, a প্লাস বি সমান a এর মান কত k1 k2 c, আর প্লাস এখানে কত হবে b এর মান k2 c। উভয় পক্ষ থেকে যদি আমরা a প্লাস b ইকুয়াল টু কত আসছে, তাহলে c কমন এনেছি, কত হবে k1 k2 প্লাস k2। তাহলে এটা গোটাটা একটা কি ধ্রুবক, ধ্রুবক আর যদি আমি ইকুয়ালটা তুলে দিই তবে আবার কি করতে হবে, ভ্যারিসাস দিতে হবে। তাহলে a প্লাস বি ভ্যারিসাস সি, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে বি দাগেরটা কি হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। তারপর সি দাগেরটা কি বলেছে দেখো, সি দাগের না 3 দাগেরটা কি বলেছে দেখো। 3-এ বলেছে একটা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর কোণ কি বলছে, স্থূল কোণ হবে। তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, সূক্ষ্ম কোণ হবে, তাই না? তাহলে এখানে স্থূল কোণ দিয়ে দিয়েছে, এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে, সূক্ষ্ম কোণ হবে, মিথ্যা। 3 দাগেরটা। 4 দাগেরটা দেখো কি বলেছে, 4 দাগেরটা বলেছে, 4 দাগেরটা বলে দিয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা ও 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা অঙ্ক সেম অঙ্ক তোমার 2025-এ এসছে, দেখবে তোমরা 2025-এর সেম অঙ্ক এসছে। কি বলেছে, এটা একটা আগে চিত্র দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা বলে দিয়েছে সাইন, এটা বলে দিয়েছে কস, আর এটা 1। তাহলে বলছে এটা যদি এরকম হয় তাহলে এই ত্রিভুজটা কি সমকোণী হবে? আচ্ছা, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা কি হচ্ছে, সাইন স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজ স্কোয়ার। তাহলে এটা যদি আমি করতে যাই তাহলে কি আসছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কি আসছে, 1 আসছে। তাহলে দেখো এটা সমান, এই দুটো সমান কি, এটা 1 আসলে কি এটা সমকোণ ত্রিভুজ বলতে পারবো আমরা। আর এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ঠিক আছে,
এটা সত্য, এটা মনে রাখবে, ভালো অঙ্ক। 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলছে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কি দ্বিগুণ হবে? তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আগে আর থাকে তাহলে ওর কত হচ্ছে আয়তন? 4/3 পাই আর কিউব, এটা আছে আগে। এবার বলছে ব্যাসার্ধটা দ্বিগুণ করব, তাহলে এখন ফর্মুলা কি হবে? 4/3 পাই আর কিউবের যাতে কি হবে? 2r কিউব হয়ে যাবে। তাহলে এখান থেকে 4/3 পাই 8 এর কিউব মানে 8r কিউব। আমি যদি লিখতে যাই এটাকে সামনে নিয়ে চলে আসছি 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা। তাহলে ক গুণ বাড়ছে? 8 গুণ। এখানে বলছে দ্বিগুণ হবে, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 5 দাগের অঙ্কটা হয়ে গেল। তারপরে 6 দাগে কি বলেছে? 6 দাগে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। কেমন ভাবে? দেখো 6 দাগেরটা এরকম হয় কি সংখ্যাগুরু মান এরকম থাকতে পারে 5,5,5, আবার 7,7,7,2। তাহলে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে দুটো সংখ্যা হচ্ছে সংখ্যাগুরু মান হচ্ছে, তাহলে একের বেশি মানে একাধিক থাকতেই পারে। তাহলে এটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 দাগের কি হয়ে গেল। আচ্ছা 7 দাগের কি বলেছে? চলো 7 দাগের তুলে এবার 4 দাগের 2 মার্কের কোশ্চেন গুলো আমরা করব। 2 দাগের 4-এর 1 2 মার্কের কোশ্চেন কি বলেছে দেখো। বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা কত হবে? যদি চক্রবৃদ্ধি সুদ থাকে তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সুদ সমান কি? a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই কত হয়ে যাবে? 100 ইন্টু n। তাই তো? এটার মান দেওয়া আছে কত? সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে কত? 441 ইকুয়াল টু p এর মান কত বলে দিয়েছে? 400 টাকা। তাহলে 400 লিখে দিলাম 1 প্লাস r বাই 100। তাহলে আমাদের কি চেয়েছে? 2 বছরে বলে দিয়েছে না, 2 বছর। তাহলে এখানে n এর মান কত হবে? 2। তাহলে আমাকে r এর মানটা বার করতে হবে। তাহলে এখানে 441, এটাকে আমি এ পাশটায় নিয়ে চলে আসছি, 400 নিয়ে চলে আসছি। তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে যদি আমি এটাকে লিখি 1 প্লাস r বাই 100 2 লিখে দিলাম। তাহলে এটাকে দেখো আমি 441 কে কিন্তু 21 বাই আর 400 কে 20 তার হোল স্কয়ার করতে পারবো ইকুয়াল টু 1 প্লাস r বাই 100। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে দেখো স্কয়ার গুলো তুলে নিচ্ছি তাহলে কত হচ্ছে? 21 বাই 20 হয়ে যাচ্ছে ইকুয়াল টু কি কত হচ্ছে? 1 প্লাস r বাই 100। এখান থেকে দেখো 1 প্লাসটা যদি আমি এপারে পাঠিয়ে দিই তাহলে 21 বাই 20 মাইনাস 1 ইকুয়াল টু r বাই কত হয়ে যাবে? 100। তাহলে এখানে যদি হরগুলো লসাগু করি 20, এখানে 21 মাইনাস কি হয়ে যাবে? 20 ইকুয়াল টু কত? r বাই 100 হয়ে যাচ্ছে। তাহলে বা দিয়ে এখানে যদি কাটাকাটি করি তাহলে 1 বাই 20 হচ্ছে ইকুয়াল টু r বাই কত? 100। তাহলে 20 5 20, তাহলে r এর মান কত হয়ে যাচ্ছে? 5% হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা একটু ভালো দেখবে ভালো করে। তারপর দেখো, তারপর 2 দাগের অঙ্কটা কি বলেছে? 2 দাগের অঙ্কটা বলেছে কি একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 385। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 60 টাকা কম। প্রথম ব্যক্তির লাভটা বলছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে কি বলেছে? 60 টাকা কম। তাহলে এভাবে লিখে নিচ্ছি। 3 জনের অনুপাত যেহেতু দেওয়া আছে আমরা এভাবে লিখে নেব। আর আমরা জানি কি মূলধন অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি হবে? সমান হবে। তাহলে এখানে বলেছে প্রথম ব্যক্তির লাভটা তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তাহলে আমরা জানি কি মূলধন অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা কি হবে? সমান হবে। তাহলে প্রথম ব্যক্তির এখানে অনুপাত দেওয়া আছে কত? এভাবে অনুপাত দেওয়া আছে 3:8:5 দেওয়া আছে, তাই তো? তাহলে প্রথম ব্যক্তির লাভ তাহলে এটাকে 3x ধরে নিচ্ছি। দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে? দ্বিতীয় ব্যক্তির লাভ 8x, আর তৃতীয় ব্যক্তির লাভ কত দেওয়া আছে? 5x।
ঠিক আছে, এটুকু আমরা পেয়ে গেলাম। কারণ এটা অনুপাতে কেন ভাঙলাম, কারণ এটা মূলধন অনুপাত দেওয়া আছে, এটা লভ্যাংশ বার করলাম, কারণ আমরা জানি মূলধন অনুপাতটা লভ্যাংশের অনুপাতটা কি হবে, সমান হবে। আচ্ছা, এটা করলাম। এবার আমাদের বলা আছে কি, দেওয়া আছে কি প্রথম ব্যক্তির লাভটা তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 60 টাকা কম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভকে এই যে এর থেকে এটা লাভটা কি 60 টাকা কম। তাহলে শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারবো 5x minus 3x ইকুয়াল টু কত হয়ে যাবে 60। এটি তো বলেছে কি তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভটা 60 টাকা কম। তাহলে তৃতীয় থেকে প্রথমটা বাদ দিলে 60 পেয়ে যাবো। তাহলে এখানে কত 2x সমান কত 60 হচ্ছে, বাদে x এর মান কত হবে 60/2 সমান কত হচ্ছে 30, তাই তো 30 হয়ে যাচ্ছে, x এর মান কত 30। এবার বলেছে মোট লাভ কত, তাহলে এটা তো গোটাটার মোট লাভ, অতএব মোট লাভ কত হচ্ছে দেখো 3x আর 8x কত 11, 11 আর 15 কত হয়ে যাচ্ছে 16x টাকা মোট লাভ। তাহলে 16 ইন্টু x এর মান কত 30, তাহলে 3 16 কত 48 আর 0, তাহলে কত হচ্ছে 480 টাকা মোট লাভ। ঠিক আছে, এটা 2 দাগের आंसर। তারপর চলো 3 দাগের কি বলেছে। 3 দাগেরটা বলেছে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু k 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, আচ্ছা এটা কথা পরে আসি, তাহলে এটাকে আমি সাজিয়ে নিয়ে যাবো। তাহলে কিভাবে সাজাবো, দেওয়া আছে আমাকে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু k 2x মাইনাস 1, এটা দেওয়া আছে। আমি সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে x স্কয়ার মাইনাস x, এটাকে যদি এপারে আসে তো প্লাস আছে গোটাটা, এবারে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এখানে হচ্ছে x স্কয়ার, এখান থেকে যদি দেখো এই দুটো থেকে যদি আমি কমনটা নিই, দেখো এই দুটো থেকে যদি আমি কমনটা নিই, কি কমনটা নিই x যদি কমনটা নিই বা গুণ করে নিচ্ছি আগে, তাহলে দেখো মাইনাস x এটার সঙ্গে গুণ করলে কত হবে মাইনাস 2kx মাইনাস k হবে, তাই তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস k হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে বাদে x স্কয়ার, এখান থেকে দুটো থেকে মাইনাস x টা কমন নিয়ে নিচ্ছে, তাহলে কত থাকছে 1 প্লাস 2k প্লাস k ইকুয়াল টু কত 0, তাই তো। তাহলে বাদে এটাকে একটু গুছিয়ে লিখছি x স্কয়ার, হ্যাঁ মাইনাস 1 প্লাস 2k ইন্টু এক্স, এই এক্সটাকে পরে নিয়ে আসলাম, প্লাস k ইকুয়াল টু 0। এবার একটা সমীকরণ চলে আসছে, তাহলে এটা a, এটা b, এটা c, তাই তো। এবার কি বলেছে বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে কত শূন্য হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি, আমি যদি আলফা প্লাস বিটা যদি ধরি, তাহলে এরকম আলফা প্লাস বিটা সমান কত আমরা জানি, দুটি বীজের সমষ্টি কত মাইনাস বি বাই এ। তাহলে এটা যদি শূন্য হয়, তাহলে মাইনাস বি বাই এ ইকুয়াল টু যদি শূন্য হয়, এখান থেকে আমি বি এর মানটা বার করছি, তাহলে মাইনাস বি সমান এ যদি উপরে গিয়ে শূন্য 0 সঙ্গে গুণ করে তাহলে কত হবে 0ই থাকবে, এটাই তো হচ্ছে। তাহলে মাইনাস বি এর জায়গাতে দেখো মাইনাস আগে থেকে আছে, কিন্তু বি এর মান কত হচ্ছে, এটা গোড়াটা বি এর মান, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাচ্ছে, কত থাকছে 1 প্লাস 2k, এটাই থাকছে ইকুয়াল টু কত 0। তাহলে 2k ইকুয়াল টু দেখো প্লাস 1 আছে বা এগুলো কি মাইনাস 1 হয়ে যাচ্ছে, k এর মান কত হবে 1/2 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, k এর মান এটাই। তিন দাগের অ্যান্সার হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে, চারের 4 দাগের দাগেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ এ বি সি 65 ডিগ্রি ডি এস সি 40 ডিগ্রি হলে কোণ এ বি এ ডি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখে নাও, এরকম একটা বৃত্ত বলে দিয়েছে, ঠিক আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তাহলে এটার নাম ও দিয়েছে, এ বি ব্যাস, এটা এ বি, এখান থেকে বলে দিয়েছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এরকম বৃত্তস্থ চতুর্ভুজ একটা ধরে নিচ্ছি, তাহলে এখানে সি এটা ডি হয়ে যাবে,
আর এখানে বলে দিয়েছে এরকম হয়ে যাবে, এখানে একটা মান দেওয়া আছে, এটার মান দিয়ে দিয়েছে কত, দিয়েছে 40 দিয়েছে, তাই না? কত, এ বি সি এটার মান দিয়েছে 65 দিয়েছে। আরেকটা বলেছে ডিএসি এটার মান দেওয়া আছে কত, 40 দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার এখান থেকে মান কিভাবে নির্ণয় করব ভালো করে বুঝে নাও। কিভাবে নির্ণয় করব, এখানে এটার মান দেওয়া আছে কত, 40 দেওয়া আছে। আর এখান থেকে আচ্ছা, এটার মানটা আমরা বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলো পরস্পর কি হবে, সম্পূরক হবে। তাহলে এটা আর এটা সমষ্টি কত হবে, 180 হবে। তাহলে এভাবে লিখতে পারবো, কোণ এ বি সি প্লাস এডিসি, মানে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে, সম্পূরক, তার জন্য 180। তাহলে আমাকে বার করতে হবে কত, কোণ এডিসি এর মান। তাহলে 180, এটা এপারে এসে মাইনাস হয়ে যাবে, এটার মান কত পেয়েছি, 65 ডিগ্রি। তাহলে কত হয়েছে, 115 ডিগ্রি। তাহলে এটা পেলাম 115 ডিগ্রি। তাহলে এটুকুর মান বার করতে পারবো, কারণ একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটুকুর মান যদি আমি বার করতে যাই, অতএব লিখে নেব এভাবে কি, ত্রিভুজ এ ডি সি এর কি করব, কোণ এ সি ডি সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস এ দুটো যোগ করে বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, 115 যোগ 40 ডিগ্রি। তাহলে কত হবে, 140 বিয়োগ 155 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে, 25 ডিগ্রি। তাহলে এটুকুর মান পেয়ে গেলাম কত, 25। কিন্তু আমাকে কত, গোটাটা চেয়েছে। কিভাবে বার করবো, এটা 25 পেয়ে গেলাম। এবার এটা দেখো, এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেবো, এটা একটা ত্রিভুজ যদি হয়, ত্রিভুজ এ বি সি এর কি কোণ, এ সি বি সমান 90 ডিগ্রি। কেন, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে সম্পূর্ণ কোণটা কি হবে, কোণ বি সি ডি সমান কত হবে, এটুকু 90 আর এটুকু 25। তাহলে কত হবে, 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, কত হবে, 115 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4 এর 5 দাগের অ্যান্সারটা হয়ে গেল। এবার 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা এখানে করে নি। হ্যাঁ, 6 দাগেরটা বলেছে, 6 দাগেরটা বলেছে, আচ্ছা 4 দাগের হলো। 5 দাগেরটা দেখো, বলছে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়। এরকম যদি কোশ্চিন থাকে, ভালো করে মনে রাখবে কি, এরকম যদি কোশ্চিন থাকে কি, √5 প্লাস √3, √6 প্লাস √2 বা এই জায়গাতে অন্য কোনো সংখ্যা দেওয়া থাকে, এরকম যদি কোশ্চিন থাকে, তাহলে কিভাবে অ্যান্সারটা বার করবা, উভয় যেটা মান দেওয়া থাকবে ওদের বর্গের মান বার করবা। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে দেখো, কিভাবে বার করছে আমি বুঝতে পারবে। তাহলে √5 দেওয়া আছে প্লাস √3 একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে √6 প্লাস √2 দেওয়া আছে। তাহলে এদের কি বললাম, বর্গের মান বার করবা। তাহলে এখান থেকে যদি বর্গের মান বার করি, তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি √3 স্কয়ার। তাহলে মান কত হবে, 5 হয়ে যাবে প্লাস 2। তাহলে এখানে 3 5 কত হবে, 15, 3 5 15 যোগ কত হবে, 3 3। তাহলে 5 আর 3 কত, 8 প্লাস 2 √5, 3 5 15 আছে, √15 হয়ে গেছে। আর এপারটা কত হবে দেখো, এপারে যদি আমি করতে যাই, তাহলে √6 হোল স্কয়ার প্লাস 2a মানে কি √6 আর b মানে √2 প্লাস √2 এর হোল স্কয়ার। তাহলে 6 প্লাস 2, 6 দুনা 12 প্লাস 2, তাহলে 6 আর কত 2, 8 প্লাস 2 √6 দুনা 12 আছে, 6 দুনা 12, তাহলে কত হয়ে যাবে 12। এখানে দেখো 8 আছে 8 আছে, 2 আছে 2 আছে, তাহলে √15 আছে এ পাশটায়, আর এ পাশটায় আছে √12। তাহলে কে বড়, অবশ্যই এটা বড়, তাই না? বুঝতে পারছো কিনা? তাহলে কোনটা বড় হচ্ছে, √5 প্লাস √3টা বড়। হ্যাঁ, আচ্ছা 5 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 6 দাগে। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলছে
দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা যদি ধরে নিই চোঙের ব্যাসার্ধ R1 আর R2 ধরে নিই, তাহলে কিভাবে হয় দেখো। তাদের কি বলেছে? আয়তন আর উচ্চতার অনুপাত, আয়তনটা সমান বলেছে আর উচ্চতার অনুপাত 1/2 হচ্ছে। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি আমরা কি, ধরি দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধ যথাক্রমে R1 আর একটা কি ধরলাম, R2 ধরলাম। এদের কি বলেছে? আয়তন সমান বলেছে। তার যদি আয়তন সমান বলে তাহলে কিভাবে করব দেখো। আর উচ্চতার দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, তাহলে ওটাকে কাজে লাগানো যাবে। h1/h2 এর মানটা দেওয়া আছে, তাহলে ওটাকে কিভাবে কাজে লাগাবো দেখো। এই যে আয়তন যেহেতু দেওয়া আছে, একটা হবে পাই R1 স্কোয়ার h1, যেহেতু উচ্চতা দুটো হবে, ইকুয়াল টু কি হবে, পাই R2 স্কোয়ার আর h2। উভয় পক্ষে পাই পাই কেটে গেল। আমি যদি R1 স্কোয়ার আর এখানকার R2 স্কোয়ারটাকে নিয়ে চলে আসে, R2 স্কোয়ার ইকুয়াল টু কি থাকছে, R2/h2/h1। ঠিক আছে, এভাবে থাকছে। তারপরে R1/R2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি করব, h2/h1, কিন্তু আমাদের উচ্চতার অনুপাত কি দেওয়া আছে, h1/h2 দেওয়া আছে। কত দেওয়া আছে আমাদের উচ্চতার অনুপাত? 1:2। তাহলে এটা আগে ছিল 1 আর এটা 2, তাহলে উল্টো যদি লেখা থাকে তাহলে 2:2 কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা উপাস্থায় পাঠাই তাহলে R1/R2 সমান কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, √2/1। তাহলে √2 হবে আর 1 এর স্কোয়ার রুট করলে 1 হবে। তাহলে অনুপাত যদি লিখি এটাকে √2:1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ক দাগের? 6 দাগের অ্যান্সার। তারপর চলো 4-এর 7। 4-এর 7 নম্বরটা কি বলেছে? 4-এর 7 দাগেরটা বলেছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার 7 থিটা এর মান কত হবে? ঠিক আছে, তো tan থিটার মানটা আগে এখান থেকে বার করি। এখানে বলা আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে বাই দিয়ে tan থিটা আমরা লিখে দিচ্ছি, আর cot এর জায়গাতে আমরা কি লিখতে পারবো, 1/tan লিখতে পারবো, ইকুয়াল টু 2। তাহলে হরগুলি যদি লসাগু করি তাহলে tan থিটা গুণগুলো কি হবে, tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত, 2। পরের লাইন tan স্কোয়ার থিটা প্লাস 1, এটা উপরে গেলে কি হবে, 2 tan থিটা। আমি সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে tan স্কোয়ার থিটা এটাকে যদি পাশটা নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? এটা প্লাস আসে পরে কি -2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা ফর্মুলা আসছে, a স্কোয়ার মাইনাস 2 a আর এটা b যদি ধরি 1, তাহলে সেটাই থাকবে মান, প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1ই। তাহলে কি আসছে, tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 0। তাহলে স্কোয়ারটা উপরে পারলে কোনো মান চেঞ্জ হবে না, তাহলে tan থিটা ইকুয়াল টু কি আসছে, 1 আসছে। তাহলে tan কার মান 1, তাহলে tan থিটা ইকুয়াল টু আসছে, আচ্ছা tan থিটার মান যদি 1 হয় তাহলে cot থিটার মান কত, cot এর মান হবে, cot থিটা ইকুয়াল টু 1/tan হচ্ছে, তাই তো? তাহলে 1/tan এর মান কত, 1, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে tan থিটার মান 1, cot থিটার মান কত হচ্ছে, 1 হচ্ছে। আমাদের কার মান চেয়েছে দেখো, মান চেয়েছে tan স্কোয়ার থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা, এটা মান চেয়েছে। তাহলে tan এর মান কত পেলাম, 1 পেলাম, 1 এর স্কোয়ার প্লাস cot আছে, এটা cot এর মান কত পেলাম, 1 তার টু দি পাওয়ার 7। তাহলে 1 এর স্কোয়ার মানে 1 আর 1 এর টু দি পাওয়ার 7 যত থাকে এর মান কত, 1 হবে। তাহলে 1 আর 1 কত হবে, 2 হবে। এটা হচ্ছে অ্যান্সার কোশ্চেন। এই টাইপের এই অ্যান্সারে বেরোয় অনেকটা কোশ্চেন দেওয়া থাকবে, দেখবে এখানে চেঞ্জ থাকে, বাকিগুলো সব একই থাকে। তাহলে এইভাবে আমাদের করতে হবে অঙ্কটা। ঠিক আছে, এটা হচ্ছে 7 দাগের। 8 দাগের অঙ্ক কি বলেছে দেখো। 8 দাগেরটা বলে দিয়েছে
এ বি সি ত্রিভুজের এ বি ও এ সি বাহুর উপর ডি এবং ই এমন বিন্দু যেন ডিই কি আছে সমান্তরাল বিসি এবং এডি বাই বিডি ইকুয়াল টু 3/2 হলে তবে ডিই আর বিসি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা চিত্রটা আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। এরকম একটা চিত্র আছে, তাহলে এটা নাম দিয়ে দিয়েছে এ বি আর সি, তাহলে এখানে কি ডি আর ই এই দুটো বাহু, ঠিক আছে। আমাদের দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি আর এখানে একটা মান দেওয়া আছে এ ডি বাই বিডি ইকুয়াল টু কি দেওয়া আছে 3/2। এখানে একটা জিনিস আর পাবে দেখবে কি এ ডি বাই বিডি যদি হয় তাহলে এ ই বাই ইসি এর মানটাও সেম হবে, কারণ থ্যালাসের উপপাদ্য অনুসারে এ ই বাই ইসি, ঠিক আছে। এটুকু মান আমরা জেনে রাখলাম। এবার পরে আমরা ডাইরেক্ট একটা জানি মেথড, আমরা জানি কি, আমরা জানি কি ডিই যেটা দেওয়া আছে ডিই বাই বিসি, এটা একটা মেথড আছে তোমরা দেখবে থ্যালাসের উপপাদ্যে কি ডিই আর বিসিটা ডিভাইড কত হবে এ ই আর এ সি এর সমান হবে, এ ই আর এ সি এটা এই যে এটা গোটাটার কি হবে সমান হবে এ ই বাই এ সি, এ ই বাই গোটাটা এসি এটা সমান হবে, ঠিক আছে। এটা মেথড আছে দেখবে তোমরা। তাহলে এটার মান আমাদের যেহেতু বার করতে বলেছে তাহলে এ ই এর মান কত, এ ই সমান কত 3 হচ্ছে, আর এ সি মানে কত এ সি এ ই প্লাস ই সি, তাহলে এ ই মানে 3 আর ই সি মানে কত 2, তাহলে কত যাচ্ছে 3 2 5, তাহলে 3 এর 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 8 দাগের অ্যান্সার এটাই। তারপর দেখো 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন ও অনুপাত কত হবে। আচ্ছা তার আগে আমরা মূল ঘনক যদি আর ধরে নিই ব্যাসার্ধ, তাহলে ঘনকের আয়তন কত হবে, আয়তন হয়ে যাবে আর কিউব হবে। এবার পরিবর্তিত ঘনক একটা ধরে নেব কি 50% যদি কমানো হয় তাহলে কত হচ্ছে বার করে নেব আমরা। তাহলে এইভাবে লিখে নিচ্ছি কি ধরি মূল ঘনকের ব্যাসার্ধ এই বাহু, মূল ঘনকের বাহু সমান কত ধরে নিলাম এ ধরে নিলাম, তাহলে মূল ঘনকের আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা এ কিউব মানে বাহু কিউব এ কিউব ঘন একক, তাই তো এটা হয়ে গেল। এবার নতুন ঘনক বা পরিবর্তিত এটা ঘনক হচ্ছে, তাহলে পরিবর্তিত ঘনকের বাহু বা বাহুর দৈর্ঘ্য কি করবে 50% কমছে, তাহলে এ থেকে কমছে যেহেতু এ মাইনাস এ ইন্টু কি হবে 50/100, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এ মাইনাস কি হচ্ছে এখানে 1 আর 2, তাহলে এ বাই 2, তাহলে গোটাটা থেকে হাফ যদি মাইনাস করি তাহলে কি হচ্ছে দেখো 2 এ মাইনাস এ ইকুয়াল টু হবে এ বাই 2, এ বাই 2 অ্যান্সার আসছে। এটা আমার কি পেলাম বাহু পেলাম। তাহলে এখন পরিবর্তিত ঘনকের আয়তনটা কত হবে, আয়তনের ফর্মুলা কি ওই যে বাহু কিউব, তাহলে কি পেলাম এ বাই 2 তার কিউব, তাহলে এ কিউব বাই কত হয়ে যাবে 8 হচ্ছে। এটা হচ্ছে আমাদের এখনকার অ্যান্সার হচ্ছে। এবার আমাদের অনুপাত চেয়েছে, দুটার অনুপাত চেয়ে, তাহলে লিখে দেবো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, ঘনকের আয়তনের অনুপাত কত হবে, মূল ঘনকের অনুপাত কত হলো a/3/8, যেটা নিচে হর আকারে থাকবে ওটা কি করতে হবে তুলার জন্য উভয় পক্ষে 8 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে একে যদি 8 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে এরকম হচ্ছে a কিউব ইন্টু 8 অনুপাত এখানে কি হচ্ছে a কিউব বা 8 ইন্টু কি হয়ে যাবে 8, তাই তো। তাহলে উভয় পক্ষে যদি আমি a কিউব কেটে যায়, এখানে 8 কেটে গেল, তাহলে কি থাকছে 8 এখানে 1 বেজে থাকছে, তাহলে 8 কত হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। কত হলো 9 দাগেরটা হয়ে গেল। 10 দাগেরটা চলো 4/10। দেখো 4/10টা কি বলেছে, বলে দিয়েছে যদি 2 sin 2x, যদি sin 2x
মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস 2y প্লাস 30 ডিগ্রি হয়, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা চলো এখান থেকে অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে। দেওয়া আছে কিভাবে, সাইন দেওয়া আছে 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস 2y প্লাস কত দেওয়া আছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা পুরো কোণ এটাকে সাইন নিয়ে আসবো, তাহলে সাইন 2x মাইনাস 30 ডিগ্রি, এটাকে যদি আমি নিয়ে আসি তাহলে সাইন কি করে দেবো, 90 থেকে এটা মাইনাস করলে কিন্তু এটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে কত করে দেবো, 90 মাইনাস 2y প্লাস 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে আমি কি করব, সাইন তুলে দিচ্ছি, তাহলে কি থাকে 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এখানে কত 90 ডিগ্রি মাইনাস 2y, আর এখানে প্লাস মাইনাস মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে কত থাকছে দেখো 2x, এটা প্লাস আছে 2y, এবার এসে প্লাস 2y হয়ে গেল। এখানে মাইনাস, এখানে 90 ডিগ্রি আছে, এখানে মাইনাস 30, তাহলে কত হয়েছে 60 ডিগ্রি, আর এটা মাইনাস আছে, এবার এসে প্লাস 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে কত হচ্ছে 2 এতে আমি কমন টেনে নিই, তাহলে x প্লাস ওয়াই, তাহলে এখানে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বা দিয়ে x প্লাস ওয়াই সমান কত হবে, 90 ডিগ্রি বাই 2 সমান কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে x প্লাস ওয়াই এর মান কত 45 ডিগ্রি। আমাকে মান চেয়েছে কত, tan x প্লাস ওয়াই এর মান, tan বসে গেল, x প্লাস ওয়াই মানে কত 45 ডিগ্রি, এর মান কত 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 10 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। চলো 11টা কি বলেছে, 11 দাগেরটা খুব সহজ আছে, দেখো 11 দাগেরটা বলেছে একটি বৃত্তের ব্যাস এ বি এবং পি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি এ বি সমান 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে পি বি এর মান কত হবে। আচ্ছা দেখো অঙ্কটা আমি আগে চিত্রটা অঙ্কন করছি, এটা একটা চিত্র, ঠিক আছে। এটা চিত্র যদি হয় তাহলে এটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি একটা ব্যাস, এ বি একটা ব্যাস বলে দিয়েছে। এখান থেকে একটা যে কোনো বিন্দু পি, এখান থেকে একটা এরকম যদি হয়, এটার মান বলে দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে। আমাকে মান বার করতে বলেছে কোনটা, এটার মানটা আমাকে বার করতে বলেছে। এটা আরো সহজ, কি রকম দেখো, কোণ এ পি বি সমান, এটার মান তো আমরা জানি, ঠিক আছে। আমাদের বইয়ে কত দেওয়া আছে, পি এ বি, পি এ বি সমান দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার আমি এটার মানটা বার করতে পারবো কিভাবে, এ পি বি সমান কি হবে 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে লিখে দেবো অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এটা করে মান সহজ না বার করা, তাহলে কিভাবে বার করব, কোণ এ বিপি, কোণ এ পি বি এ, পি বি এ সমান কত হবে 180, যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 মাইনাস কত হচ্ছে ওটা 90 প্লাস 30, তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 120 সমান কত হবে 60 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা 11 দাগের অ্যান্সার। 12 দাগেরটা কি বলেছি দেখো, 12 দাগেরটা বলে দিয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় কত বলে দিয়েছে 8:1, যদি সামেশন fi xi ইকুয়াল টু 132 প্লাস 5k এবং সামেশন fi ইকুয়াল 20 হয়, তাহলে k এর মান কত। তা k এর মান কিভাবে বার করবো দেখো, এটা মান বার করে একটা মেথড কি, x বার ইকুয়াল টু কত হবে সামেশন fi xi বাই সামেশন fi, তাই তো। তাহলে x বারের মান কত 8.1 দেওয়া আছে, আর এরপর কত হবে 132 প্লাস 5k বাই নিচে কত 20, বা দিয়ে দেখো 81 বাই 10 করে দিলাম, কারণ 10 মিটার তুলে নিচে 10 নিয়ে নিলাম, ইকুয়াল টু কত হয়ে যাবে 132 প্লাস 5k বাই কত হয়ে যাবে 20। তাহলে কাটাকাটি করলে এখানে কত 2 চলে আসছে, তাহলে 132 প্লাস 5k ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 2 একে 2 আর 2 16, তাহলে বা দিয়ে 5k সমান কত হচ্ছে 162 মাইনাস 132, তাহলে বা দিয়ে 5k সমান কত 30, তাহলে k এর মান কত হয়ে যাচ্ছে 30 বাই 5, কাটাকাটি করে কত 6 আসছে, k এর মান কত 6 আসছে, এটাই হচ্ছে অ্যান্সার।
আমাদের এবিটি এর প্রথম সেট 1 এর 1 2 3 4 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে, পরে আবার সেট 2 নিয়ে আসবো।